সকল মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারের চিকিৎসার মাঝেই তিনি ফিরেছেন। সবাইকে যেতে হবে একদিন। চলচ্চিত্র শিল্পের জন্য একটা বিরাট ক্ষতি। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন চিত্রনায়ক। আমি অবাক হয়ে যাচ্ছি, 5 দিন আগে কথা বলে শক্ত এবং টনটনে কথা। এবং আল্লাহর কাছে বলবো তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত বেশি করুক, এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে অনুরোধ করব। এদিকে বাংলাদেশি সোনালী দিনের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যু ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। কিন্তু এই কিংবদন্তি অভিনেতা কি বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মারা গেছেন এমন খবরে হইচই পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাকে ক্ষমা করে দেবেন সবাই। আসলে যখনই কোনো বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর নেই। হ্যাঁ দর্শক, তিনি আর বাংলাদেশের মাটিতে নেই। এই কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছে লন্ডনে। সম্প্রতি ধারণা করা যাচ্ছে তার শরীরের যে অবস্থা তা দীর্ঘদিন অসুস্থ থাকায় অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন বাংলাদেশের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বন্ধুরা, শুধু তাই না, এই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পৃথিবীর মায়া ত্যাগ করার আগে তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন এফডিসি ও তার পরিবার সম্পর্কে, তা জানলে আপনি ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। শুধু তাই না, আজকের ভিডিওতে আরও থাকতেছে এই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কোথায় কিভাবে তিনি না ফেরার দেশে গেলেন তা নিয়েও থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব বাংলাদেশের এই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কোথায় কিভাবে তিনি চলে গেছেন এবং তার শেষ কথা কি ছিল এফডিসি ও তার পরিবারকে নিয়ে। সেই ভিডিওগুলো আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর নেই। হ্যাঁ দর্শক, তিনি আর বাংলাদেশের মাটিতে নেই। এই কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছে লন্ডনে। সম্প্রতি ধারণা করা যাচ্ছে তার শরীরের যে অবস্থা তা আসলেই কষ্টদায়ক। যে কোনো সময়ে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ইলিয়াস কাঞ্চনের এই রোগ বেশ কিছুদিন ধরে বাসা বেঁধেছিল, যদিও তিনি এই বিষয়ে কাউকে বলেননি। কিন্তু তার এই বড় ধরনের রোগের কথা শুনে এবার সিনেমা পাড়ায় নেমেছে শোকের ছায়া। এই বিষয়ে অভিনেতা মিশা সওদাগর কি বলেন চলেন তা আগে শুনে আসা যাক। দুঃখজনক, বেদনাদায়ক, কারণ শহীদ ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে এত কাজ, এবং আমরা উত্তরাবাসী, ভাইয়ের বাসা পের হয়ে আমার বাসা, আমি 12 ভাইয়ের 7 নম্বর। তো উনি হাজি মানুষ, ভাবে আমিও হজ করেছি, তো তাকে অনেক সম্মান শ্রদ্ধা করি। আমাকে কিছুদিন আগে, প্রায় 10 দিন আগের মতো, আমি রোজিনাপ আমাকে ফোন করে বলেছিল যে মিশাবে আপনি জানেন যে কাঞ্চন ভাই শুরুতে এরকম, কি বলেন আপনি? আর এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ। আমি প্রথমেই সবার কাছে, দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইছি, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। কাঞ্চন ভাই আমাদের অনেক আগে ফিল্মে এসছে। আমি যখন ফিল্মে এসছি 93 সনে, তখন উনি সুপার তুঙ্গে। এর আগে যে ভিডিওগুলো করেছে সবাই বলল যে আপনি এত চেতে কথা বলেন কেন। এই কিংবদন্তি অভিনেতার জীবনে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিলেন। এই অভিনেতা, তার মধ্যে অন্যতম ব্যবসা সফল সিনেমা হল বেদের মেয়ে জ্যোৎস্না। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের এই দূর সময়ে পাশে নেই। অনেক তারকারা কথায় আছেন, টাকা থাকলে মানুষ চেনা যায়, আর টাকা না থাকলে ঘরের বউকেও চেনা যায়। এই অভিনেতার এই দূর সময়ে তার পরিবার থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই দেশের মাটিতে আবারও দেশের মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারে, এমনটি জানিয়েছেন তার পরিবার। অভিনেতা ইলিয়াস কাঞ্চন তিনি একজন শুধু অভিনেতা নয়, তিনি ছিলেন বাংলাদেশের মাটিতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের মেন মাস্টার মাইন্ড ছিলেন। অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। আমজনতার দল নামে তার একটি দল রয়েছে। গেল কিছুদিন আগে সেই দলের আত্মপ্রকাশ করে তিনি হঠাৎ করেই উধাও হয়ে যান রাজনীতির মাঠ থেকে।
পরে তার পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বলেন তিনি গুরুতর অসুস্থ, তাই গত 6 মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই অভিনেতা। যতই দিন যাচ্ছে ততই তার ব্রেইন টিউমারটি বড় হতে চলেছে। যখন এরকম একটা নিউজ এলো যে ওর সঙ্গে আমার প্রেম চলতেছে, বিশ্বাস করবেন এরপরে ওরে দেখলে পরে ও এদিক দিয়ে গেলে আমি ওদিক দিয়ে যেত। এই অভিনেতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চনের বড় ছেলে মিরাজুল মহিন জয়। টিউমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ওপেন করতে যায় তার প্রবলেম হবে। সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম সেরা নায়ক এবং বাস্তব জীবনের নিরাপদ সড়ক চাই আন্দোলনের পথ প্রদর্শক ইলিয়াস কাঞ্চন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 3 দশকেরও বেশি সময় ধরে রূপালী পর্দায় কোটি মানুষের হৃদয় জয় করা এই কালোজয়ী অভিনেতার অসুস্থতার খবর ঢাকাই চলচ্চিত্র অঙ্গন সহ পুরো দেশকে গভীরভাবে ব্যথিত করেছে। এদিকে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতা নিয়ে একই বললেন অভিনেত্রী শাবানা। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। ঢালিউডের ইতিহাসে ইলিয়াস কাঞ্চন কেবল একজন সফল চিত্রনায়ক নন, তিনি মানবিকতা ও সমাজসেবার এক উজ্জ্বল প্রতীক। একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়ে তিনি যেমন দর্শকদের মন জয় করেছিলেন, তেমনি জীবনের এক গভীর ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে গড়ে তুলেছেন সামাজিক আন্দোলন। নিজের ক্যারিয়ার ও জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরির কাজে। দীর্ঘদিন ধরে জটিল শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করা এই গুণী অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে ভর্তির খবরে চলচ্চিত্র প্রাঙ্গণ জুড়ে এক বিষাদময় আবহ সৃষ্টি হয়। ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার সংবাদে গভীরভাবে ব্যথিত হয়েছেন তার অসংখ্য কালোজয়ী চলচ্চিত্রের সহশিল্পী, ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা। 80 ও 90-এর দশকে এই জুটির অনেক জনপ্রিয় সিনেমা দর্শকেরা আজও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন। প্রিয় সহকর্মীর শারীরিক অবস্থার কথা শুনে স্মৃতিকাতর ও আবেগাপ্লুত কণ্ঠে শাবানা জানান, ইলিয়াস কাঞ্চন শুধু একজন দুর্দান্ত অভিনেতাই নন, তিনি বিরল ব্যক্তিত্বের অধিকারী, একজন অত্যন্ত ভালো মনের মানুষ। পর্দার ভেতরে কাঞ্চন যেমন নিজের কাজের মাধ্যমে রূপালী পর্দা উজ্জ্বল করেছেন, তেমনি পর্দার বাইরেও মানবিক কাজে নিজেকে সঁপে দিয়েছেন। শাবানা আরও ব্যক্ত করেন যে চলচ্চিত্র অঙ্গনের গুণী সহকর্মীদের এভাবে অসুস্থ হয়ে পড়তে দেখা অত্যন্ত বেদনাদায়ক। তিনি অত্যন্ত ব্যাকুল কণ্ঠে প্রিয় কাঞ্চনের দ্রুত রোগ মুক্তি ও আরোগ্য কামনা করেন এবং তার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। শাবানার এই চিরন্তন ও আন্তরিক বার্তা মূলত দেশের কোটি কোটি ভক্তের অনুভূতিরই প্রতিধ্বনি। চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আজ ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় একতাবদ্ধ। তিনি সারা জীবন মানুষের জীবনের সুরক্ষায় নিজের সময় ও শ্রম সঁপে দিয়েছেন। আজ তার এই কঠিন সময়ে পুরো দেশ তার পাশে রয়েছে। বাংলা চলচ্চিত্রের এই গুণী মানুষটি যেন দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, এখন দেশবাসীর একটাই প্রার্থনা। তো প্রিয় ভিউয়ার্স, অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কোন সিনেমাটি আপনার বেশি পছন্দের লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন একসময় দেশের সিনেমা জগতের বাদশা ছিলেন তিনি। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না এখনও সর্বকালের সেরা সিনেমা হয়ে আছে। একই সঙ্গে রোমান্টিক, অ্যাকশন, কমেডিয়ান থেকে শুরু করে পারিবারিক গল্পেও আবির্ভূত হয়েছেন। তবে সোনালী যুগের এই অভিনেতা বর্তমান একদম ভালো নেই, দাঁড়িয়ে আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘ অভিনয় জীবন ও সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকার পর এখন তার সময় কাটছে হাসপাতালের বেডে। ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের মুখ বেঁকে গেছে, ভেঙে গেছে শরীর, তাকে দেখে চেনাই যায় না।
গত বছর থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। সেখানে মেয়ের বাসায় অবস্থান করে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হলেও জটিলতার ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো যায়নি। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। এরপর থেকে তার চিকিৎসা ও পর্যবেক্ষণ চলমান রয়েছে। তবে তার শারীরিক অবস্থা মোটেই ভালো না। নায়কের জীবন মরণ এখন একমাত্র আল্লাহর হাতে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার জন্য প্রার্থনা করে যাচ্ছেন। গত বছরে নায়কের অস্ত্রোপচারের শেষে শুরু হয় দীর্ঘ চিকিৎসা যাত্রা। প্রথম ধাপে টানা 3 মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি। পরিবার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সপ্তাহে 5 দিন করে 12 সপ্তাহের চিকিৎসায় এরই মধ্যে প্রায় 60টি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। এরপর তিনি মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে তিনি এখন দ্বিতীয় ধাপের আরও 3 মাসের ওরাল থেরাপি নিচ্ছেন। লন্ডনের মতো স্থানে থেকে এত ব্যয়বহুল চিকিৎসা করতে ইতোমধ্যে বিশাল অঙ্কের অর্থ খরচ হয়ে গেছে। লন্ডনে সাধারণত একটি কেমোর জন্য খরচ হয় 2 থেকে 7,000 ইউরো। সে অর্থে ইতোমধ্যে ইলিয়াস কাঞ্চন প্রায় 5 কোটি টাকা চিকিৎসার জন্য খরচ করে ফেলেছেন। সামনে আরও অনেক অর্থের প্রয়োজন। ভবিষ্যতে কিভাবে এত বিশাল অর্থের যোগান হবে তা জানে না ইলিয়াস কাঞ্চনের পরিবার। তবে সবচেয়ে আসল কথা হচ্ছে এত দীর্ঘ চিকিৎসার পরও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি বলে জানিয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। সম্প্রতি তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের শারীরিক অবস্থা মোটামুটি আগের মতো খারাপ অবস্থাতে রয়েছে, উন্নতিও নেই। বর্তমানে যে থেরাপি চলছে তা আগামী 30 জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা কি তা নতুন করে জানাবেন এবং পরবর্তী করণীয় কি তা জানাবেন। চিকিৎসকের বরাতে লিটন এরশাদ জানালেন, অস্ত্রোপচারের পর ক্যান্সার যে স্থানে ছিল এখনও সেখানে রয়েছে, যদিও তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। এটিকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন চিকিৎসকেরা। তাদের আশা, দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি শেষ হলে শারীরিক অবস্থার কিছু উন্নতি দেখা যেতে পারে। তবে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না বলেই মনে করছেন ডাক্তাররা। মানে যতদিন বেঁচে থাকবেন ততদিন এভাবে চিকিৎসার উপরেই থাকতে হবে। উল্লেখ্য, শিক্ষা জীবনে ইলিয়াস কাঞ্চন 1975 সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। কৈশোর থেকেই অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল। কয়েকটি নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমা দিয়ে 1977 সালে সিনেমায় আবির্ভাব ঘটে ইলিয়াস কাঞ্চনের। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে সিনেমার কিংবদন্তির পথে নিয়ে এসেছেন। প্রায় 5 দশকের ক্যারিয়ারে কাঞ্চন 350টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে বেশিরভাগই ব্যবসা সফল হয়েছে। 1989 সালে মুক্তি পাওয়া তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্নার ব্যবসায়িক সাফল্য এখনও ঢাকায় সিনেমায় রূপকথা হয়ে আছে। শুধু নায়ক নন, ইলিয়াস কাঞ্চন প্রযোজক হিসেবেও সফল। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার 2017 সালে তাকে 21 পদকে ভূষিত করে। আসুন আমরা ইলিয়াস কাঞ্চন জীবন নিয়তির কি নির্মম পরিহাস। যে মানুষটি পর্দার সামনে দাঁড়ালে একসময় লাখো দর্শকের হৃদয় স্পন্দন বেড়ে যেত, যার সিনেমা দেখার জন্য সিনেমা হলগুলোতে মানুষের ঢল নামতো, মাইলের পর মাইল লাইন ধরে মানুষ টিকিট কাটতো, আর যে মানুষটির এক হুঙ্কারে রাজপথ কেঁপে উঠত, সেই দাপুটে নায়ক আজ হাসপাতালের বিছানায় একেবারে নিশ্চুপ। দেশের অন্যতম প্রখ্যাত অভিনেতা এবং নিরাপদ সড়ক আন্দোলনের অকুতোভয় বীর ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থা দেখে পুরো দেশ আজ রীতিমতো স্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে হাউমাউ করে কাঁদছে পুরো জাতি। সবচেয়ে হৃদয় বিদারক খবর হলো, এই কিংবদন্তি অভিনেতা নাকি এখন নিজের কাছের মানুষদেরও ঠিকমতো চিনতে পারছেন না। চোখের সামনে বাবার এই করুণ ও অসহায় পরিণতি দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তার আদরের মেয়ে। হাউমাউ করে কেঁদে প্রকাশ্যে দেশবাসীর কাছে বাবার জন্য এমন এক আরতি জানিয়েছেন যা শুনলে আপনারও চোখের পানি বাঁধ মানবে না। কি হয়েছে সবার প্রিয় এই নায়কের? কেন তার আজ এই পরিণতি?
চলুন আজকের এই অত্যন্ত আবেগঘন ও এক্সক্লুসিভ প্রতিবেদনে পুরো বিষয়টি একেবারে বিস্তারিত জেনে আসি। দর্শক, জীবন আসলেই বড় অদ্ভুত এবং সময়ে বড়ই নিষ্ঠুর। যে মানুষটি তার স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর পর এদেশের লাখো মানুষের জীবন বাঁচাতে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে দিন-রাত এক করে রাজপথে লড়েছেন, নিজের ক্যারিয়ারের সোনালী সময়গুলোকে বিসর্জন দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই মানুষটি আজ নিজেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক অসম লড়াই চালিয়ে যাচ্ছেন। একটু পেছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই গত কয়েক দশকের ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বেদের মেয়ে জ্যোৎস্নার মতো সিনেমা দিয়ে যিনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আয়ের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিলেন, যার অভিনয় দেখে দর্শক কখনো হেসেছে কখনো কেঁদেছে, সেই মানুষটি শুধু জাতীয় চলচ্চিত্র পুরস্কারই জেতেননি, বরং জয় করে নিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়। ৯০-এর দশকে তিনি ছিলেন ঢাকাই সিনেমার একচ্ছত্র অধিপতি, কিন্তু পর্দার বাইরে তার সেই নিঃস্বার্থ সামাজিক কর্মকাণ্ড তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় হারানোর পর তিনি চাইলে পারতেন নিজেকে গুটিয়ে নিতে, কিন্তু না, তিনি নিজের জীবনের সবটুকু ব্যক্তিগত শোককে এক বিশাল শক্তিতে পরিণত করে রাজপথে নেমেছিলেন সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে। বছরের পর বছর রোদ বৃষ্টি উপেক্ষা করে তিনি ছুটে বেরিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া। পরিবহন সিন্ডিকেটের রক্তচক্ষু, বাধা বিপত্তি আর নানা হুমকি ধামকে উপেক্ষা করে তিনি সাধারণ মানুষের নিরাপদ জীবনের গ্যারান্টির চাইতে রাস্তায় রাস্তায় গলা ফাটিয়েছেন। আজ সেই মানুষটির এই নিশ্চুপ থাকা, এই অসহায় নীরবতা পুরো জাতিকে কাঁদাচ্ছে। উন্নত চিকিৎসার আশায় আজ প্রায় ১৫ মাস ধরে সুদূর যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন এই গুণী অভিনেতা। বিদেশের মাটিতে এই দীর্ঘ সময় ধরে একটি পরিবার কতটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। ২০২৩ সালের ২৬ এপ্রিল এই দিনটি ছিল তার পরিবারের জন্য এক অভিশপ্ত দিন। ব্রেইন টিউমারের মতো এক ভয়াবহ ও নীরব ঘাতক বাসা বাঁধে তার শরীরে। এরপর থেকেই শুরু হয় এক দীর্ঘ, ক্লান্তিকর ও যন্ত্রণাদায়ক চিকিৎসা প্রক্রিয়া। লন্ডনের উন্নত হাসপাতালে নিয়মিত চিকিৎসা ও বেশ কয়েকবার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হলেও সবার প্রিয় ইলিয়াস কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি, বরং দিন যত যাচ্ছে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বলেই মনে করছেন ভক্তরা। তার এই নীরব লড়াই যেন পুরো দেশের মানুষের বুকেই এক বিশাল পাথর চেপে বসিয়ে দিয়েছে। এফডিসির আনাচে কানাচে আজ কেবলই দীর্ঘশ্বাস। সহশিল্পীরাও তাদের প্রিয় সহকর্মীর এই পরিণতি দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে গেছেন। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই কিংবদন্তি অভিনেতার একটি ছোট্ট ভিডিও ছড়িয়ে পড়ে, আর সেই ভিডিওটি দেখেই কোটি কোটি ভক্তের বুকের ভেতরটা রীতিমতো মোচড় দিয়ে উঠেছে। ভিডিওতে ক্যামেরার সামনে দেখা যায় এই দাপুটে অভিনেতাকে, কিন্তু এ যেন এক অচেনা ইলিয়াস কাঞ্চন। বয়সের ভার আর ভয়াবহ রোগের থাবায় তাকে কতটা ক্লান্ত, বিষণ্ণ ও মলিন দেখাচ্ছিল তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। যে চোখগুলোতে একসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলত, সেই চোখগুলো আজ বড়ই নিষ্প্রভ এবং একেবারে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি হলো সে সময় তার পাশে থাকা স্বজনেরা কথা বললেও ইলিয়াস কাঞ্চনকে একটি শব্দ উচ্চারণ করতে দেখা যায়নি, যেন তার মুখের ভাষা চিরতরে হারিয়ে গেছে। ভিডিওটি অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায় যে তার মুখের একপাশ কিছুটা বাঁকা হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ব্রেইন টিউমারের অস্ত্রোপচার বা স্নায়বিক কোনো মারাত্মক বৈকল্যের কারণে এমনটা হতে পারে। মস্তিষ্কের এই জটিল রোগ মানুষের স্মৃতি আর স্বাভাবিক নড়াচড়াকে কিভাবে কেড়ে নেয় তার এক নির্মম উদাহরণ হয়ে উঠেছেন তিনি। অনেকে ধারণা করছেন তিনি হয়তো মারাত্মক কোনো স্ট্রোকের শিকার হয়েছেন, তবে কেবল ওই ভিডিও দেখে তার কথা বলতে না পারার আসল কারণ বা বর্তমান অবস্থার শতভাগ ক্লিনিক্যাল বিশ্লেষণ করা সম্ভব না হলেও তার এই করুণ চেহারা ভক্তদের হৃদয়ে রীতিমতো রক্তক্ষরণ ঘটিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওর নিচে হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়ে কমেন্ট করছেন। কেউ বলছেন, আল্লাহ আমাদের প্রিয় নায়ককে এই কষ্ট থেকে মুক্তি দাও। আবার কেউ বলছেন, যে মানুষটা অন্যের জীবন বাঁচাতে সারা জীবন রাস্তায় কাটিয়েছে, আজ তার এই অবস্থা কেন? আর ঠিক এই চরম হৃদয় বিদারক মুহূর্তে বাবার এই নিথর ও নির্বাক অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন তার মেয়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, স্মৃতিভ্রম বা স্নায়বিক দুর্বলতার কারণে তিনি নাকি এখন কাউকে আগের মতো ঠিক মতো চিনতে পারছেন না। নিজের জন্মদাতা পিতা যখন নিজের সন্তানকে চিনতে পারে না, তখন একজন সন্তানের বুকের ভেতরটা কেমন ভেঙে চুরমার হয়ে যায় তা কেবল সেই সন্তানই অনুভব করতে পারে। হাউমাউ করে কেঁদে তিনি দেশবাসীর কাছে কাতর কণ্ঠে অনুরোধ জানিয়েছেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আজ যেন পুরো বাংলাদেশের সময় এসেছে এই মহান মানুষটির পাশে দাঁড়ানোর, অন্তত দোয়ার মাধ্যমে। দর্শক, ইলিয়াস কাঞ্চনের এই মর্মান্তিক অবস্থা এবং তার মেয়ের এই হৃদয় বিতারক আর্তনাদ নিয়ে আপনাদের কি অনুভূতি? আপনাদের কি মনে পড়ে তার সেই কালজয়ী সিনেমাগুলোর কথা, কিংবা নিরাপদ সড়কের দাবিতে তার সেই তেজোদ্দীপ্ত স্লোগানের কথা? আসুন আমরা সবাই মিলে এই মহান মানুষটির দ্রুত সুস্থতার জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করি। আপনাদের আবেগ, স্মৃতি ও দোয়া অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ইলিয়াস কাঞ্চন সো একজন নায়করাজ শুধু বলার জন্য তিনি বলেননি। আমরা পাঠ্যে কিংবা নানা রকম জীবনে বা নানা রকম ফ্যান্টাসিতে আমরা সুপার হিরোর কথা শুনি, দেখি, কিন্তু বাস্তবে কিন্তু ধরা দেয় এভাবেই আমাদের নায়করা, যারা পর্দায় বা পর্দার বাইরে এভাবে আসেন। গত এক সপ্তাহ ধরে আমরা সাধারণত রাতাটা শুরু করার আগে এক সপ্তাহ নির্যাস পড়ি। তো গত এক সপ্তাহ ধরে মূলত আমাদের নানানভাবে সোশ্যাল মিডিয়া বলি, তারকাদের কথা বলি, বা বিভিন্ন গুণী সমাজ, সুশীল সমাজ, কিংবা বিভিন্ন সমস্ত শিক্ষক থেকে শুরু করে আপামর জনগোষ্ঠী যে আলোচনাটা হয়েছিল, অবাক করার মতো যেই উদ্যোগটি, যেই সাহসের নাম, তার নাম ইলিয়াস কাঞ্চন। আজকে আমরা ভেরি অনার্ড টোটাল জাগো এফএম ফ্যামিলি যে আমরা তাকে অতিথি হিসেবে পেয়েছি। ওয়েলকাম টু মাই শো কাঞ্চন ভাই। অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে জাগো এখন 94.4 থেকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে, পরিবার সহ আমার সকল আপনজন সহ আমার শুভেচ্ছা আপনাদের জন্য রইল। কাঞ্চন ভাই, এই যে এত সাহস সঞ্চয় করেন কিভাবে? এটা খুব অনেকের প্রশ্ন। আমরা যখন ক্যাম্পেইন করেছি, সাহসের নামটা কি, মানে একটু শুনতে চাই যে এত সাহস কি আপনার পারিবারিক সূত্রে, বাবার সূত্রে, এটা কোত্থেকে আসলো? আমরা একটু ব্যক্তি ইলিয়াস কাঞ্চনকে অনেকক্ষণ পড়তে চাই আজকে একটু। সাহসটা আসলে আমার সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, এবং আমার ফিলিংস, মানে সবসময় মনে হয় যেন সৃষ্টিকর্তা আমাকে কোনো না কোনোভাবে আমার উপরে তার রহমত বসাচ্ছেন। সবসময় উনি, আমার কাছে মনে হয় যেন ওনার মানে অবজারভেশন আমার উপরে আছে, এটি আমি ফিল করি। আমি জানি যে গত কয়েকদিন বিভিন্ন রকম টকশোতে নানান রকম আপডেটস, তর্কে বা আলোচনায় অনেক কথা বলেছেন। তারপরও আজকে শ্রোতা দর্শকদের যদি লাস্ট আপডেটটা আজকে একটু ছোট করে বলেন, যে অগ্রগতির এই আলোচনা বা এই আন্দোলনের অগ্রগতি বা সর্বশেষ অবস্থানটা কোথায় আছে? আমরা এই আন্দোলনের সর্বশেষ অবস্থান যেটি আজকেও আমাদের সড়ক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজকেও বলেছেন যে আইনটি বাস্তবায়ন হতে হবে। আইনে যদি বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো অসঙ্গতি থাকে, তাহলে সেটা পরবর্তী সময় সংসদে পাঠানো হবে, সংসদ সেটা বিবেচনা করবে। কারণ ওনারা কেউ করতে পারবেন না এই কাজটা, কারণ মহান সংসদ থেকে মানে সংসদ সদস্যদের মাধ্যমে এটি প্রথমে যাচাই বাছাই হয়েছে, সেখানে পাশ হয়েছে, মহান রাষ্ট্রপতি এখানে সই করেছেন, এবং আমি বলবো যে শ্রদ্ধেয় আমাদের প্রধানমন্ত্রী ডিক্লারেশন দিয়েছেন আইনটি বাস্তবায়ন করার জন্য। এই যে এত শ্রদ্ধার জায়গাগুলো, সেই জায়গায় আমি তো মনে করি যে যদি বাংলাদেশকে কেউ ভালোবাসে, বাংলাদেশের মানুষকে কেউ যদি ভালোবাসে,
সত্যিকার অর্থে সড়ক দুর্ঘটনা কেউ যদি রোধ করতে মনে প্রাণে যদি কামনা করে, তাহলে অবশ্যই এই আইনটি এতগুলো সম্মানের জায়গা থেকে পেরিয়ে এসে আজকে এটি বাস্তবায়নের জায়গায় এসেছে, সেখানে এটি বাস্তবায়ন হওয়ার জন্য সকলের আন্তরিকতা থাকা উচিত। একদম একদম, সবাই সারা বাংলাদেশ আছে আপনার সাথে। এবং আমি বলেছি যে ব্যক্তি ইলিয়াস কাঞ্চনের পোর্ট্রে করার চেষ্টা করব আজকে। এবং বুঝতে পারছেন যে ডিয়ার লিসনার্স, চলছে রাতারডা ব্রট ইউ বাই কমফি কমফোর্টার। আর জানাতে চাই সবাইকে, বিশ্বমানের বাহারি ডিজাইনের কমফি কমফোর্টার এই শীতে আপনাকে দিবে চরম উষ্ণতা, আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশ জুড়ে পাওয়া যাচ্ছে রিগেল, এম্পেরিয়াম, বেস্ট বাই অথবা .com, স্বপ্ন দারাজ, ডেইলি শপিং, আগুরা সহ সকল রিটেল পয়েন্টে কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতায়। কাঞ্চন ভাই, ভাবি ছবিটার সামনে দাঁড়িয়ে কি বলেন, আজকে কি বলেছেন? আমিও জীবিত থাকা অবস্থাও আমি বলতাম, আমি বলেছিও। আমি প্রথম তাকে বলেছিলাম একদিন একটা কথা, সেটি ছিল এরকম যে আমার যদি মেয়ে না হতো তাহলে আসলে আমি বুঝতে পারতাম না যে একজন মেয়ে বাবার কাছে কত প্রিয়। এবং আমার মেয়েটি যদি আগে হতো তাহলে ছোটোখাটো যে দোষটিও আমি তোমার সঙ্গে অনেক সময় করে ফেলেছি, আমি হয়তো কোনোদিন করতাম না। কারণ আমার মেয়েটির একটুখানি হাঁচি হলে পরে আমার কাছে, একটুখানি জ্বর হলে পরে আমার কাছে মনে হতো যে আমার মানে কোথায় যেন আমার আঘাত লাগছে। তো তুমিও তো ঠিক তেমনিভাবে কারো না কারো মেয়ে। তো আমি হয়তোবা যদি রাগের বসে হয়তো একটা কথা কখনো বলে ফেলে থাকি, সেটি যদি তোমার বাবা যদি জেনে থাকে, তাহলে তিনিও নিশ্চয়ই এরকমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার রিয়ালাইজেশনটা প্রথম মানে নারী সম্পর্কে আমার এইটি, আমার সন্তান, আমার মেয়ে হওয়ার পরে। তারপর যেটি তাকেও বলেছি, আমি অনেক জায়গায় আমি বলেছি, আমি আমার বন্ধু মহলে বলেছি, ইন্টারভিউতেও বলেছি যে জাহানারা আসলে আমাকে যেভাবে ভালোবাসতো, যেভাবে আমার টেক কেয়ার করতো, এটি শুধু যে স্ত্রী বলবো আমি তা কিন্তু বলা যায় না। কারণ আমি যখন বাইরে শুটিংয়ে চলে যেতাম, সাধারণ স্বামীও তো ছিলেন না, আমি যখন বাইরে চলে যেতাম, শুটিংয়ে চলে যেতাম, কারণ একাধারে আমি শিল্পী, পাশাপাশি আবার প্রযোজকও, কিন্তু সে আমার অফিস দেখতো কিন্তু। আচ্ছা আচ্ছা। কারণ অফিস তো জানেন, এখানে একটা ছবি রিলিজ হলে এখানে ডেলি টাকা আসার যে বিষয়গুলো, সেগুলো সে দেখতো, হ্যাঁ সবই দেখাশোনা করতো। আমি যে ছবিটি দেখতে পেতাম না, পাওয়ার সুযোগ ছিল না, যে আমার ছবি রিলিজ হয়েছে, আমি কি ভুল ত্রুটি করেছি, আমার আগামী দর্শকদের জন্য আমি আমার এই ভুল ত্রুটিগুলো দূর করে কিভাবে আরো সুন্দর অভিনয় করা যেতে পারে, সেই জায়গায় একজন সত্যিকারের সমালোচক সে আমার ছিল। এবং যার জন্য তাকে বলতাম তুমি ছবিটা দেখো, দেখে এসে আমাকে বলি। এবং সে খুঁটিয়ে খুঁটিয়ে পুরো ছবির প্রতিটি অংশ বলতো যে এই জায়গাটা ভালো করেছো, আর এই জায়গাটা আর একটু মানে সচেতন, হ্যাঁ একদম টু। এবং আমি কখনো এই মানে আমার খুব ভালো লাগতো, ওর সমালোচনাটা আমার খুব ভালো লাগতো। তো যার কারণে অন্য কেউ যদি আমাকে কিছু বলছে, যে আমি ওইটাকে কিন্তু গুরুত্ব দিতাম না, আমি গুরুত্ব দিতাম ওকে কিন্তু। আর ভালোবাসার যে জায়গাটি, সেটি আমি বলেছি এরকম তাকে, যে ও যেভাবে আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদানে আমি যদি তাকে ভালো না বাসি, তাহলে মানুষ নাম দেওয়া আমাকে যাবে না, আমি মানুষ হিসাবে আমি পরিগণিত হতে পারবো না। এইভাবে বুঝে নিতে হবে দর্শকদের যে আসলে মানে সে আমাকে কতটা ভালোবাসতো। একদম। এবং আমি আরো কিছু জিনিস আছে, যেটা হলো যে এটা আমার স্বপ্ন ছিল। আমি আসলে এই গল্প বই খুব পড়তাম, শরৎচন্দ্রের বইগুলিও পড়তাম। তো আসলে প্রত্যেক মানুষ কিন্তু জীবন একটা কল্পনা করে তার জীবন সাথীকে, কিন্তু সেই কল্পনার আমার বাস্তব রূপ ছিল সে। কিন্তু আমি ভাবতাম যে আমি প্রেম ছাড়া আমি বিয়ে করব না। তো হ্যাঁ ভাবনা ছিল। তারপর আমার ভাবনা ছিল আমি কাজে যাব, আমার স্ত্রী আমার সামনে প্রথমে দাঁড়াতে হবে, আমি ঘরে ঢুকবো, আমি অন্য কারো আমি চেহারা আমি দেখবো, আমার স্ত্রীর চেহারা আমি দেখবো, এরকম আমার এই স্বপ্নটা ছিল। এবং স্বপ্নটা তাকে আমি বলেছি, যদিও আমাদের বিয়ের ব্যাপারটি আমাদের দাদির মাধ্যমে অনেক আগে থেকে, ছোটবেলা থেকে ঠিক হয়েছিল, কিন্তু আমরা কেউই কিন্তু কোনোদিন রেসপন্স করি নাই, কিন্তু ও বলে না, আমিও বলি না।
তো একদিন আমাদের ভাবি আর কি বললো যে এরকম আপনারা কি জানেন যে আপনাদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে? তো আমি খুব রাগ করেছিলাম, আমি বললাম যে আমি ছেলে মানুষ, বাইরে যাই, কত মানুষের সঙ্গে আমার দেখা হয়, প্লাস আমি তখন অলরেডি আমি ফিল্মে একটা বসুন্ধরাতে আমি তখন অলরেডি ঢুকে গেছি। তো আমি তো মানে কারোর সঙ্গে এঙ্গেজ হয়ে যেতে পারতাম, সে তো আমাকে কোনোদিন বলেনি, ইঙ্গিতও দেয় নাই, মানে প্রপোজ বা কোনো কিছু হয়নি। তো শেষে ও কিছুই বলেনি, না বলে আমাকে একটা চিঠি লিখলো। সেই চিঠিটার মানে এইরকম ছিল যে আসলে এই ব্যাপারে তো মেয়েদের এগিয়ে যায় না কখনো, আর ছেলেদেরকে আগাতে হয়, মেয়েদের তো বুক ফাটে তো মুখ ফোটে না, এই শব্দটি ব্যবহার করেছিল। তো আসলে আমি তখন রিয়ালাইজ করেছিলাম, এবং পরবর্তী সময় আমাদের কথাবার্তা থাকার পরও কিন্তু 2 বছর আমরা প্রেম করেছি। কারণ ওই যে আমি বললাম যে গল্প পড়তাম প্রেমের, এবং ওর একটা স্বপ্ন ছিল, 2টো স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমি পূরণ করতে পারিনি। কারণ হলো গিয়ে যে তখন আমি হিরো হয়ে গেছি, আমি চলচ্চিত্র আমার তখন অলরেডি রিলিজ হয়ে গেছে। একটা ছিল যে আমি বাইক চালাবো, সে আমার পিছনে ধরে বসবে, এই আশা আমি কোনোদিন পূরণ করতে পারিনি। আরেকটি ছিল যে পার্কের মধ্যে আমি মানে বসে থাকবো, সে বসে থাকবে, পিঠে হেলান দিয়ে বাদাম খাবে। সিনেমাটিক। তো এই দুটো অভাব আসলে আমি পূরণ করতে পারিনি, তার চাওয়া দুটি পূরণ করতে পারিনি, কিন্তু এখন মাঝে মধ্যে মনে হয় আর কি। তো আসলে ও মানে প্রতিটা জায়গায় আসলে আমাকে ছায়ার মতো ছিল। আর যেটি বলতাম না যে বাসায় আসলে পরে বেল দিলেও বুঝতে পারতো যে আমি বেল দিয়েছি। এত মানুষ আমার বাসা, প্রডিউসার, ডিরেক্টর আসতো, অনেকে আসতো, কিন্তু আমার বেল শুনে কেন জানি ও বুঝতে পারতো। হ্যাঁ, সে এসে দরজা খুলে দিত। একদিন আর একটা ঘটনা, যেটা মানে ও দরজা খুলে দেয়নি, তো আমি ঢুকে আমি খুব মানে চেঁচামেচি করছে, আমি আর বাসায় আসবো না, এসে কি লাভ আবার, যার জন্য আসি তাকে যদি আমি সামনে না দেখি। তো হঠাৎ দেখি যে আমি যেতে যেতে খুঁজছি যে কোথায় আছে, তো দেখলাম যে পাকঘরে বসে সে একটা বড় মাছ মানে আমার জন্য মশলা লাগাচ্ছে, হাতে মশলা ছিল বলে সে দরজা থাকলো, এবং হাসছিল, মিটি হাসছিল, যে বুঝতে পারছে যে আমার এই ধরনের রাগটা বড় রাগ বুঝতে পারছে আর কি। এমনিতে একটু খামতে দিতে ইচ্ছে করছে কাঞ্চন ভাই, অনেকের মাধ্যমে আমরা শুনেছি বা অনেকে লিখেছেও যে এখন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকের ঝগড়া লাগলে অনেকে কিন্তু বলে ইলিয়াস কাঞ্চনের মতো ভালোবাসতে পারবা না। তো এই যে একটা প্রেমের একটা কিন্তু সূচকে পরিণত হয়েছে, এটা একতরফা কিন্তু হয় না, তার যে অবদান সেটাও বুঝতে হবে। আপনি তো ফিল্মের সাংবাদিক, আপনি জানেন যে আমাদের কিন্তু অনেক সময় কিছু মানুষ আছে মজা করে অনেক কথা নিয়ে, এবং সেই মজাটা যে সংসারের জন্য ক্ষতিকর হয় সেটাও কিন্তু অনেক সময় বুঝতে পারেন না আগে। তো এরকম অনেক ঝগড়াঝাটি এই কারণের জন্য হয়ে যায় যে আমরা যারা নায়ক, আমরা নায়িকা, অনেক সময় কিন্তু কেউ বলে আপনি জানেন এখন আপনার স্বামী কোথায় আছে, কি করছে। হ্যাঁ, তো এরকম অনেক দিনই কিন্তু অনেকেই কিন্তু বলেছে, কিন্তু ওর কথা যদি শোনেন, জবাব যদি শোনেন, তাহলে আপনি অবাক হন। সে বলেছিল যে দেখেন আমার স্বামীটা এখন কাজে বেরিয়েছে, মানুষ যেরকম গরুটাকে ছেড়ে দেয়, বিভিন্ন জায়গায় ঘাস খায়, তারপরে সে ঘরে ফিরে আসে, আমার স্বামীটা যদি আমার ঘরে ফিরে আসে তাহলে আমার জন্য যথেষ্ট। এই যে মানে নিশ্চিন্তে ভাবে আমাকে কাজ করতে দেওয়া, আমাকে মানে টর্চার না করে, এটা তো এক ধরনের টর্চার। বাসায় ফিরলাম, হ্যাঁ শুনলাম তুমি অমুক জায়গায় গিয়েছো, অমুকের সঙ্গে এই করেছো সেই করেছো, আপনি কিন্তু পরের দিন কিন্তু কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনার কিন্তু রাইট সেই কমফোর্ট জোনটা কিন্তু সে আমাকে মানে সবসময়, এবং আমি পরে শুনেছি, এবং যারা করেছে তারাও কিন্তু আমাকে বলেছে যে ভাবিকে পারলাম না আসলে খেপাইতে, সে এরকম জবাব দিয়েছে। 93-এর পরে, ঘটনাটার পরে আপনি কতদিন ড্রাইভ করতে পারেননি? 93-এর পরে আমি আসলে অনেক দিন আমি ড্রাইভ করতে পারিনি। আর ছেলেটার যেটা হয়েছিল আর কি, তার একটা মানে অভ্যাস হয়ে গেছিল, যখনই ট্রাক দেখতো তখনই বলতো আব্বু ওই গাড়িটাকে মেরে দাও, আব্বু গাড়িকে মারো, ধাক্কা দাও আব্বু, ওকে ধাক্কা বলতো। হ্যাঁ, বলতো আর কি। কাঞ্চন ভাই, প্রথম ও ছিল গাড়িতে ছিল, মানে সেই ঘটনা অনেক জায়গায় অনেকভাবে বলেছেন আপনি। তারপর আজকে শ্রোতাদের উদ্দেশ্যে একটু যদি আমি একটু
আপনাদের প্রেমের সময় থেকে আপনার সম্পর্ক বা এই যে আপনি বললেন যে কাজের ব্যাপারে কমফোর্ট দিত, আপনাদের ক্যারিয়ারে তাহলে থাকে না যে না কোন ছবিটা নেয়া বা কি স্ক্রিপ্ট আসছে সেইগুলো, সেই প্রিভিয়াস আলোচনাটা কি আপনারা দুজন একসাথে বা ভাবির কোনো ইনপুট থাকে কিনা? হ্যাঁ, থাকতো না। এই যে বললাম না যে কোন জায়গায় করেনি। আমি একদিনের ঘটনা আমি বলি যে একজন মানে ক্যামেরা নিয়ে আমার বাসায় আসলো একটা ইন্টারভিউ করার জন্য। তো আমি মানে অবহেলা করলাম, আমি বললাম যে না, দরকার নেই মেকআপ টেকআপ করার, ইন্টারভিউ হয়ে গেছে, ক্যামেরা নিয়ে চলে যাবে। তো আমার যখন দেখলো তখন সাংবাদিককে রিকোয়েস্ট করলো যে ভাই আপনি একটু থাকেন, আমাকে ডাকলো। তুমি এটা কি করলে? তুমি তো সেলিব্রিটি, তুমি তো এটা পারো না করতে, যাও তুমি কাইন্ডলি একটু মেকআপ নিয়ে আবার ইন্টারভিউটা দাও। আবার দিতে হয়েছে। ভেরি কনসিয়াস। তো যে এই বিষয়গুলো মানে আমি কি বলবো, সব কোন জায়গায় টাচ করবো। একদম, মানে আমরা আবেগাতুর হয়ে যাচ্ছি। একটা কিছু জীবনের দর্শন শুনতেই খুব মূল্যবান কিছু সময় কাটাচ্ছি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে, আমাদের সুপারহিরো ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে। কাঞ্চন ভাই, একটা বিষয় একটু খুব জানতে ইচ্ছা করে যে ধরেন সামাজিক সচেতনতা এক জিনিস, সেটা উদ্যোগী হওয়ার এক জিনিস, আবার আন্দোলনের তৈরি হওয়া মানে সেটা একটা সামাজিক আন্দোলনের রূপ নেওয়া। সো এইটা আসলে একদিনে নিশ্চয়ই তো ওই আঘাতটার একটা তো সেটার আছে, কিন্তু এটা একদিনে নিশ্চয়ই রূপ নেয়নি। সো প্রথম আপনার কবে মনে হলো যে এই যে আপনার গাড়ি চালাতে পারছেন না বা আপনার বারবার স্মৃতিটা রিকল হচ্ছে, আজকেও আপনি যখন এর আগের পর্বে বলছিলেন মনে হচ্ছে যেন আপনি গত সপ্তাহের কথাগুলো বলছেন। মানে এটা আমি আনবিলিভেবল। আসলে অনেককে আমি অনেক রকম কথা জিজ্ঞাসা করি, সো এটা ভালোবাসাটাই আসলে খুব প্রকাশ পায়। সো ওইটা কার সাথে পরামর্শ করেছিলেন প্রথম, বা কিভাবে, একটু যদি নিরাপদ সড়ক চায়ের শুরুটা যদি একটু বলতেন আমাদের। নিরাপদ সড়ক চাই যখন ও মারা গেল, মারা যাওয়ার সময় অনেকে আসলো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সাংবাদিক, সুশীল সমাজের লোকেরা আসলো আমাকে সান্ত্বনা দিতে। তো সেই সময় আমি একটা ডিসিশনটা নিয়েছিলাম এরকম যে জাহানারা নেই, কিন্তু তার দুটি সন্তান আছে ছোট ছোট, তাদেরকে অন্তত মা এবং বাবার স্নেহ দিয়ে তাদেরকে মানুষ করতে হবে। তো সেটা যদি করতে চাই আমি, তাহলে আমি যে 18 ঘন্টা ব্যস্ত থাকি, ওই ব্যস্ততার মধ্যে তো আমি ওদেরকে মানুষ করতে পারবো না। তা আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি চলচ্চিত্র থেকে বিদায় নেব, কারণ আমি সন্তানদের নিয়ে যে ওই যখন নেই আর কি করবো। কিন্তু এত সুপারস্টার একটা পজিশন থেকে এই মুহূর্তটা ত্যাগ করাটা মানে এটা একটা ডিসিশন আমি নিয়েছিলাম। তো সেই সময় একজন সাংবাদিক সে মানে এটি শুনলো, এসে শোনার পর তারপরে উনি আমার সঙ্গে কথা বলছিলেন। উনি বলছিলেন যে এরকম ভাবে ইলিয়াস ভাই, শুনলাম আপনি চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন, আপনার জীবন, আপনার ক্যারিয়ার, আপনি এটা করতে পারেন, কিন্তু আজকে যে আপনার বাসায় আমরা এসেছি, অনেকেই দেখলাম আপনাকে সান্ত্বনা দিতে এসেছে। আজকেও কিন্তু সড়ক দুর্ঘটনা অনেকে মারা গেছে, কিন্তু সেখানে কিন্তু কেউ যায় নাই, কিন্তু আপনার কাছে এসেছে। তো আপনার কাছে এসেছি, কেন এসেছে? আমি কোনো কথা বলছিলাম না, উনি প্রশ্ন করে উনি আবার জবাব দিতেন যে আপনার কাছে এসেছে, আপনি কিন্তু ইলিয়াস কাঞ্চন, সেই জন্য এসেছে। কিন্তু আপনি কি জানেন যে আপনি ইলিয়াস কাঞ্চন কিভাবে হয়েছেন? এই দেশের অগণিত মানুষ, কোটি কোটি ভক্ত আপনার, তারা আপনার ছবি দেখেছে, আপনাকে ভালোবেসেছে। আপনি যখন কেঁদেছেন চলচ্চিত্রে, তারা কিন্তু চোখের পানি ফেলেছে। আপনি যখন ভিলেনকে মেরেছেন, তখন তারা তালি দিয়েছে। তো সেই মানুষগুলোকে আপনি ছেড়ে দিয়ে চলে যেতে চাচ্ছেন, আপনি এতটা স্বার্থপর হবেন? মোহে আটকানোর চেষ্টা করছেন, এতটা স্বার্থপর হবেন? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি এদেরকে ভালোবাসেন না? যারা আপনাকে এত ভালোবাসা দিল, দিয়ে আপনাকে ইলিয়াস কাঞ্চন বানালো, তাদেরকে আপনি ভালোবাসেন না? আপনি আপনার স্ত্রীকে বাঁচাতে পারেন না। ইলিয়াস সাহেব, এদেরকে বাঁচান। প্রতিদিন এরা সড়কে মারা যাচ্ছে,
এই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য কিছু একটা করেন। এই কথা বলে তো উনি চলে গেছেন, কিন্তু আমি 15 দিন এই কথা নিয়ে ভেবেছি। এর মধ্যে আমি দেখেছি যে এই কাজটি করতে গেলে আমার ক্যারিয়ার আসলে মানে থাকবে না, নষ্ট হবে। তারপরে যে অর্থ কামাচ্ছি সে কামানোর জায়গাটাও থাকবে না। কিন্তু আমি ডিসিশন নিলাম, একদম আমি ডিসিশন নিলাম যে আমি কাজটি করব। তখন আমি আমার চলচ্চিত্রের সাংবাদিক, আমার ডিরেক্টর, প্রডিউসার, শিল্পী যারা আমার বন্ধুর কাছের জন, তাদেরকে নিয়ে বসে আমি বললাম যে আমি এটি করতে চাই। সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য, সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য একটা আন্দোলন করতে চাই। অনেকে আমাকে বলল যে করেন, খুব ভালো। আবার অনেকে বলল যে হিরো, আপনি কিন্তু সুপারস্টার। আকাশের তারা যেরকম মানুষ ধরতে পারে না, নিচের থেকে মাটির মানুষ নিচ থেকে আকাশের দিকে তাকিয়ে দেখে, আপনাদেরও কিন্তু একই রকমের পর্দার দিকে তাকিয়ে দেখে। আপনাদের যদি ধরতে পারে, ছুঁইতে পারে, তাহলে কিন্তু আর আপনি ওই তারকা কিন্তু থাকবেন না। আমি সেদিন একটা জবাব দিয়েছিলাম যে যাদের ভালোবাসায় আমি হিরো, আমি তারকা, তাদের উপকার করতে যে যদি আমার হিরো থেকে জিরো হয়ে যেতে হয়, আমি করব। আমি একদম বলেছিলাম এই কথা। এবং এটি বলে তারপরে আমরা 29শে নভেম্বর আমরা একটা প্রেস কনফারেন্স করলাম। সেই প্রেস কনফারেন্সে আজকে নেই আমাদের আলমগীর কুমকুম ভাই ছিলেন, আমজাদ হোসেন ছিলেন, আজাচো ছিলেন। আজাচো মানে তার সাথে কাজ ছিলেন, আরো অনেকেই ছিলেন কিন্তু সেই প্রেস কনফারেন্স। সেই মানুষগুলো কিন্তু আজকে পৃথিবীতে নেই তারা। তো সেইখানে প্রথম ডিক্লারেশন দিলাম এবং 1 তারিখ থেকে এফডিসি থেকে আমরা একটা পদযাত্রা দিয়ে শুরু করব এটা বললাম। সেখানে তো লক্ষ মানুষের ভিড় নিয়ে রাস্তায় আমরা নেমে আমরা পদযাত্রা করে প্রেস ক্লাবের সামনে গেলাম এবং সেই দিন আমরা 22 দফা একটা প্রস্তাবনা দিলাম আর কি। দিয়ে কাজটি শুরু হলো, কিন্তু কাজটি এত যে কঠিন ছিল এটা আমার আসলে জানা ছিল না। সেটি হলো যে মানুষ দুর্ঘটনার রোধ করা যায়, দুর্ঘটনা এটাকে মানে কমানো যায়, এই বিশ্বাসটুকুই ছিল না মানুষ চালক, সাধারণ মানুষ, নেতা বলে যে এটা তো ভাগ্যের ব্যাপার। ওনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? উনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। এরকম পর্যন্ত এরকম কথা বলেছে যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাচ্ছে, এটা কে ধরে রাখতে পারবে? এইরকম কথা আমাকে বলেছে। আবার কোথাও থেকে রাজনীতিবিদরা আবার বলা শুরু করলেন, একটু তেরা করে তাকানো শুরু করলেন যে উনি কি আবার নতুন দল করছেন কিনা। যেটা স্বাভাবিক ভাবনার কথা। তো যাই হোক, এরকম অনেক কিছু ছিল যে আজকে কিন্তু এখন কিন্তু কেউ আর ওইটুকু কেউ অন্তত বলে না যে দুর্ঘটনা রোধ করা সম্ভব না। দুর্ঘটনা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায় এবং দুর্ঘটনা ভাগ্যের ব্যাপার। এই জায়গা থেকে মানে সিকিউরিটির জায়গায় কনসাস হয়েছে। তো আমি কাঞ্চন ভাই একটু জানাতে চাই, আপনি একটা ওয়ার্ল্ডের রাজা হিসেবে ছিলেন, ফিল্মের রিনা এবং ছবিজের রিনা। সেই জায়গা থেকে আপনি একটা নতুন পথে হাঁটা শুরু করলেন। তো সেই জায়গা থেকে যেটা হয় যে দলগতভাবে কিন্তু পুরনো মানুষরাই নিতে চায় বা থাকেন, সেক্ষেত্রে চলচ্চিত্রের সহকর্মীরা কে আপনার সাথে ওই সময় খুব সাপোর্টিভ ছিলেন, বা আপনি কিভাবে ভেবেছিলেন তাদেরকে একেবারে বাইরে রেখে কাজ করবেন নাকি? না, মানে কারা ছিলেন একটু? কারণ আমার দীর্ঘ সময়, ওই সময়টা মানে আমার চলচ্চিত্র ছাড়া তো আমার মানে কেউ ছিল না। সত্যি কথা বলতে যে আমি ইউনিভার্সিটিতে পড়তে কিন্তু আমি চলচ্চিত্রে আসছি, তো কাজে আমার বাইরের জগৎটা গড়ে ওঠে না। আমার কর্মস্থল, আমার বন্ধু বান্ধব সবই চলচ্চিত্রকে ঘিরে হয়েছে। আমার আপনজন, আমার সাংবাদিক ভাইয়েরা, আমার ডিরেক্টর, প্রডিউসাররা, এরাই কিন্তু শিল্পীরাই কিন্তু আমার আপনজন। যার জন্য আমি দেখেছি যে আগে স্কুলের যে সমস্ত বন্ধু বান্ধবরা ছিল তারা কিন্তু আসলে মানে তাদেরকে সময় দেওয়া যেত না আর কি।
ওই যে বললাম না যে 18 ঘন্টা আমাকে কাজ করতে হতো। তো যেহেতু কাজ করতে হতো 18 ঘন্টাই তো এদের সঙ্গে আমাকে সময় কাটাতে হয়েছে। তো এরা কিন্তু আমার সঙ্গে ছিল, বিশেষ করে আমি বলবো চলচ্চিত্রে এখন তো আসলে কারণ হ্যাঁ চলচ্চিত্রের সাংবাদিকরা এতটাই বেশি ইনভলভ ছিল আচ্ছা যে সেটা মানে বলার মতো। যেমন আমাদের আওলাদ নাই, আমাদের শরীফুল আজম, তারপরে কিবরিয়া ভাই, আচ্ছা তারপরে ইমরুল সাহেব আছে, তারপরে সাংবাদিকদের মধ্যে লিটন এরশাদ, তারপরে শামীম আলম দীপেন, সে তো রীতিমতো সংগঠনের দীর্ঘদিন ধরে শামীম আলম দীপেন তো সেক্রেটারি হিসাবে ছিল, এখন ভাইস চেয়ারম্যান হিসাবে আছে। তো এরকম অসংখ্য মানে যারা তারা এখনো কিন্তু আছে। এবং আমি কয়েকদিন আগে আমি একটা কথা বলেছি যে আমি তো আমার জাহানারাকে ভালোবেসে তাকে হারিয়ে এই আন্দোলন করেছে, কিন্তু যারা এই 26 বছর ধরে এখনো পর্যন্ত আমার পিছনে আছে তারা তো আমার চেয়ে বড়, একদম আমার চেয়ে বড়। কিন্তু কারণ তারা আমাকে ভালোবেসেই, শুধু কিন্তু আমাকে ভালোবেসে আমার সহযোগী হয়ে সড়ককে নিরাপদ করার জন্য দায়িত্ব কাঁধে নিয়েছে এবং ছাড়েনি কিন্তু। হ্যাঁ, তো এইটা আমি মনে করি আমার রিয়েলাইজেশন এটা, যে ওরা আমার চেয়েও কিন্তু ডেডিকেটেড। কিন্তু আমার তো এখানে একটা মানে হারিয়ে আমার একটা ব্যাপার, কিন্তু ওরা না হারিয়েও কিন্তু এরা এই যে আমার সঙ্গ দিচ্ছে আজকে, মানে অবাক ব্যাপার। আজকে অনেকদিন পর আমরা এই বছর আমরা এই শুধুমাত্র এই 22 অক্টোবর উপলক্ষে যে 1 মাস ব্যাপী যে আমাদের যে কর্মকাণ্ড, আমাদের 122টা শাখার মধ্যে যে কর্মকাণ্ড হয়েছে, এই কর্মকাণ্ডগুলো টাকা পয়সা কিন্তু তাদের নিজেদের পকেট থেকে কিন্তু ব্যয় করেছে। এবং এই জায়গায় যে পরিমাণ সেটা কোটি টাকার উপরে কিন্তু তারা ব্যয় করেছে এই শুধু অক্টোবর মাসে। এই জায়গায় একটু আসতে, কারণ আমরা তো খুব শ্যাডো বা নানা রকম শ্যাডো সাইডটা খোঁজার চেষ্টা করি, বাঙালি মাত্র এই ধরনের সমালোচনার প্রবণ। তো সেই ক্ষেত্রে কাঞ্চন ভাই, অনেকের আসলে একটা প্রশ্ন, যে অনেকে বলেনও আপনার প্রচুর ভক্ত এসব প্রচুর শেয়ার করছেন, বা একটা সাইডে বলছেন এত টাকার লগ্নি 22 বছর কিভাবে চলছেন, সিনেমা করছেন না। একটু যদি আজকে একটু খোলাসা করেন যে এই ভালোবাসার যে একটা শক্তি আছে, একটু যে আপনার মুখ থেকে একটু। আমি প্রথমে বললি না যে আমার কোনো কাজ আটকে থাকে না, সৃষ্টিকর্তা আমার দিকে আসলে তার অবজারভেশন রেখেছেন। এবং আমি বিশ্বাস করি হাদিস কোরআনেও এই জিনিসটি আছে। ভালো আমি একটু ক্লিয়ার করতে চাই, কোনো বিদেশি ফান্ড টান আমাদের নাই। কারণ হলো যে আমরা এনজিওই করিনি। হ্যাঁ, আমরা 2016 সালে আমরা এনজিও করেছি, তাও ডিসেম্বর মাসে আমাদের মানে এনজিওটা রেজিস্ট্রেশন হয়েছে। এবং সেটাও শুনলে পরে মানুষ অবাক হবে, কেন করি নাই এনজিও করি নাই, এর জন্য যে আমরা এনজিও সম্পর্কে আমার বিশেষ করে যে অভিজ্ঞতা আমি দেখেছি, যে মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে যে উচ্চ সুদে তাদেরকে মানে বঞ্চিত করে, এটা আমি কোনোদিনই পছন্দ করি না। কারণ হলো যে আমি যে মানুষগুলোর জন্য আমি কাজ করব তাদেরকে বঞ্চিত করব, এটা তো কখনো হতেই পারে না। যার জন্য এনজিওর দিকে আমি পা বাড়াইনি। আমার এই 16 সাল পর্যন্ত আমার এই অর্গানাইজেশন শুধুমাত্র সোশ্যাল অর্গানাইজেশন হিসাবেই কিন্তু রেজিস্ট্রেশনভুক্ত ছিল। আমরা 2016 সালে কেন করলাম? আমরা 2016 সালে আমরা করলাম, আমার ছেলেটি যখন ইংল্যান্ড থেকে মানে পড়াশোনা শেষ করে আসলো, তখন আমি তাকে বললাম যে বাবা, তোমার বাইরে কাজ করার দরকার নেই। কারণ হলো যে তুমি যদি বাইরে কাজ করো, কারণ আমার ওই রকম এখন সামর্থ্য নাই যে আমি লোক রেখে আমি ইন্টারন্যাশনালি যোগাযোগ করব, সেখানে মানে লোক রাখবো, সেই সামর্থ্যটা কিন্তু আমার নাই। তো তোমার মা মারা গেছে, তোমার মায়ের জন্য এই আন্দোলনটি শুরু করেছে, আমাদের এত টাকার দরকার নেই, আমরা এই মিলে যদি এটি কাজ করি, তো সে আমার ছেলে এখানে কাজ করে, আমার বৌমা এখানে কাজ করে, সেখানে কাজ করে। তো এই জায়গাটা তখন ওকে ইন্টারন্যাশনালের দায়িত্বটা দেওয়া হলো আমার জয়কে। তো জয় তখন জাতিসংঘ, তারপর IRF যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের সঙ্গে মিলে কাজ করার একটা মানে সুযোগ করার চেষ্টা করত। যখনই যেখানে রেজিস্ট্রেশন করতে যায় জাতিসংঘ সহ, তারা এনজিওর রেজিস্ট্রেশন নাম্বার চায় ফর্মের মধ্যে। তো তখন বললো যে আব্বা, তুমি তো আমাকে দায়িত্ব দিচ্ছ, কিন্তু তোমার তো রেজিস্ট্রেশন নেই, এনজিও রেজিস্ট্রেশন নেই, যার জন্য আমি ওদের সঙ্গে মানে টাই করতে পারছি না কেন। কারণ এনজিও রেজিস্ট্রেশন মাস্ট
এটা দিতে হবে, নাহলে ফর্ম ফিল আপটা পরিপূর্ণ হয় না এবং ওরা অ্যাকসেপ্ট করছে না। তো তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে করো। এবং সবচেয়ে মানে আনন্দের বিষয়টি বলবো যে বাংলাদেশ সম্পর্কে অনেক কথা, অনেক ঘুষের কথা বলে, অমুকের কথা বলে, তমুকের কথা বলে। আমি বোধহয় খুব সম্ভবত অক্টোবর মাসের শেষে আমি একটা আবেদন করলাম এবং সেই জায়গায় মানে ডিসেম্বর মাসে আমাকে, তখন কিন্তু এনজিও বন্ধই, কিন্তু কাউকে কিন্তু রেজিস্ট্রেশন দিচ্ছে না কেন, সেই জায়গায় মানে তারা এই ইলিয়াস কাঞ্চনের অর্গানাইজেশন মানে এনজিওর জন্য এসেছে। এনজিও ব্যুরো আমাকে যে হেল্প করেছে, আমাকে এসবি থেকে যে হেল্প করেছে, আমাকে আপনার স্বতঃস্ফূর্তভাবে, হ্যাঁ মানে আমি একদিন শুধু এসবিতে গিয়েছিলাম, তো ডিরেক্টর সাহেব, না সিআইডিতে আমি গেছিলাম, তো ডিরেক্টর সাহেব আমাকে দেখে বলে ভাই আপনি, আমি বললাম যে আপনার এখানে ফাইল পড়েছে। সঙ্গে সঙ্গে লোক ডাকালো, বললো যে ভাইয়ের বলে এখানে ফাইল পড়ে আছে, কি ঘটনা কি? তো বললো যে এরকম নিয়ম হলো যে এরকম ব্লাড রিলেশনের মানে কেউ এরকম যদি থাকে তাহলে মানে আমাদের একটু করতে হয়। বলে এটা একটা কথা বললা তোমরা দেখছো যে মানুষটি আমাদের জন্য কি করছে, তাকে আজকে এখানে আসতে হলো এইটুকুর জন্য, তুমি এখনই ফাইল নিয়ে আসো। আমার সামনে উনি সই করে দিল। এই যে এতটা সাহায্য সহযোগিতা আমি মানে কল্পনাই করতে পারি না, টাকায় মাপা যায় না একদমই। কাজল ভাই, এবং এনএসআই এর যে যিনি একজন ডিরেক্টর ছিলেন, তিনি আপনার গিয়ে নিজে যে অন্য একটা মানে অর্গানাইজেশনে সেই জায়গার একটা চিঠি দরকার ছিল, চেয়ারম্যানের চিঠি দরকার ছিল, উনি নিজে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আমাকে বলে ইলিয়াস ভাই আপনি আসেন, আপনাকে আমি নিয়ে যাবো সঙ্গে করে। আমি তো অবাক হয়ে গেলাম যে এইরকমও মানুষ বাংলাদেশে আছে, মানে ভালো মানুষও আছে এরকম। ভালোবাসাটা আসলে অমূল্য, এইটা অসম্ভব। এই হলো গিয়ে আমার এনজিওর ইতিহাস, যে 16 ডিসেম্বর আমাদের এনজিও হয়েছে। কিন্তু আমরা এনজিওর জন্য কিন্তু খুব ছোটাছুটি করি না এর জন্য যে আমাদের প্রাইম মিনিস্টারও একটা কথা বলেছে, আমাদের পদ্মা সেতু কিন্তু একটা কিন্তু উদাহরণ, কিন্তু আমরা আমাদের নিজেদের এফোর্ট দিয়ে চলা, হ্যাঁ আমরা নিজেদের এফোর্ট দিয়ে আমরা চলতে চাই। বিদেশিরা যদি আমাদের এনজিওর হিসাবে আমাদেরকে টাকা দিতে পারে, আমরা কেন সেই সক্ষমতা কেন আমরা গড়ে তুলব না? আমাদের প্রায় 12,000 রেজিস্টার্ড সদস্য আছে, 12,000 রেজিস্টার্ড। এমনিতেও আছে শাখা হলো 120টা। এই শাখাগুলো প্রতি বছর যখন অনুমোদন নেয়, মানে নতুন করে আবার যখন এটার অনুমোদন নেয়, তখন এটা একটা অনুমোদন ফিস আছে এবং ওদের যে কমিটি আছে তাদের একটা ফিস আছে। এরকম ফিসগুলো মিলিয়ে আমাদের একটা বড় একটা অঙ্ক কিন্তু আমাদের আসে। প্লাস এটা আছে আর হলো গিয়ে 12 বছর, কিন্তু 12 বছর এই অর্গানাইজেশন শুরু থেকে 12 বছর কাউকে 1 পয়সা দিতে হয় না, যেটি আমি শুধু আমার নিজের পকেটে, আমি চলচ্চিত্রে যা কাজ করেছি, আমি যা অর্জন করেছি সবের মধ্যে দিয়েছি, হ্যাঁ দিয়ে। তারপর 12 বছরের পরে দিয়ে গিয়ে আমাদের এই যে চাঁদার সিস্টেম, এই সংগঠনগুলো শাখাগুলোকে মানে রেজিস্ট্রেশনের মধ্যে আনা, এই সমস্ত কাজগুলো সেখান থেকে না। তারপরে আমাদের যেটা আছে যে এই গত 2 বছর ধরে আমরা একটা কাজ করছি, সেখানে হলো গিয়ে সেটাও মেম্বারশিপ, লাইফ মেম্বারশিপ আমরা দিচ্ছি, তাও সেটা হলো গিয়ে কত 25-30 হাজার টাকার মধ্যে একটা লাইফ মানে আমাদের লাইফ মেম্বারশিপ আমরা প্রদান করছি। কিন্তু আমাদের মূলত টাকাটা আসে আমাদের সদস্যদের চাঁদা, আমাদের ব্রাঞ্চের টাকা। এবং ব্রাঞ্চগুলো সবচেয়ে মজার ব্যাপার হলো যে এটি আমাদের কয়েকজন উপদেষ্টা আসছিল, তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা আকবর আলী সাহেব এবং আরও কে যেন আসছিল। উনি একটা কথা বললো যে নিজেদের পকেটের পয়সা দেয়া মানুষ মানে সংগঠন করে, এই তোমার সংগঠন না দেখলে আমরা বুঝতাম। আমরা 2 বছর অন্তর অন্তর আমরা মহাসমাবেশ করি, সেই মহাসমাবেশে আমরা শুধু দুপুরবেলা তাদেরকে একবেলা খেতে দিই, কিন্তু তারা এখানে রেজিস্টার করে, টাকা দিয়ে রেজিস্টার করে, তাদের নিজেদের পয়সা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে এখানে আসে। যদি কাউকে হোটেলে থাকতে হয় তার পয়সা দিয়ে এখানে থাকে, কোনো কিছুই পায় না, কিন্তু কিচ্ছুই দেয় না, কিন্তু বড় হ্যাঁ কিছুই দেয় না তাদেরকে। এর জন্য আমি বলি যে আমি তো হারিয়ে আমি কাজটা করছি, কিন্তু তারা শুধুই আমাকে ভালোবেসে আমার এই কাজটাকে ত্বরান্বিত করার জন্য এই কাজটা করছে।
আমি মানে চিন্তা করে পাই না, আমি আল্লাহকে মানে শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারি না। আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলাই মানে এই অ্যারেঞ্জমেন্টটা আমাকে করে দেয়, যে তারা নিজেদের পকেট থেকে পয়সা বের করে এগুলি কাজ করে। এই যে বললাম না যে এক মাসে, অক্টোবর মাসে এক মাসে যে কর্মকাণ্ড করেছে, 800-900 প্রোগ্রাম করেছে এক মাসে 900 প্রোগ্রাম করেছে তারা। এই 900 প্রোগ্রামের খরচ আমরা হিসাব করে দেখেছি 1 কোটি টাকার উপরে তারা তাদের নিজেদের পকেট থেকে এই কাজগুলো করেছে। তো এই হলো গিয়ে আমার অর্গানাইজেশনের মানে মূল বিষয়টা আর কি। যে আমাদের আরেকটি জিনিস যেটা হলো যে আমি দীর্ঘদিন আমি ওয়ালটনের সঙ্গে ছিলাম, ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ছিলাম। তারা কিন্তু আমাদের অনেক বড় বড় প্রোগ্রামগুলো তারা কিন্তু বাস্তবায়ন করতো। আমাদের যেমন একটা মানে নতুন ড্রাইভার তৈরি করা, যেটা হলো যে বেকার যারা ম্যাট্রিক পাস করে কলেজে উঠতে পারে নাই, হ্যাঁ, তারা বেকার হয়ে আছে, সমাজের বোঝা হয়ে আছে, সংসারে বোঝা আছে না। তো এই একটা প্রকল্প আমি নিয়েছিলাম যে তাদেরকে বিনা পয়সায় ড্রাইভিং শেখাবো এবং লাইসেন্সটাও আমরা আমাদের পয়সায় দেব। তো এই প্রোগ্রামটার ম্যাক্সিমামটাই ওয়ালটন একসময় আমাদের করেছে, এখন তারা আর করছে না। তো এইটি এখন আমরা যেটা করি, আমাদের যে বিদেশে যে শাখাগুলো আছে তাদেরকে আমরা বলি অন্যভাবে, একবারে তাদের কাছে টাকা চায় না, তুমি একজনকে স্পন্সর করো, একটা ছেলেকে তুমি স্পন্সর করো, কেউ 1টা 2টা 3টা এরকম ভাবে স্পন্সর করো, হ্যাঁ প্রেশারাইজ না। এবং যে শাখাটা আমাদের ইংল্যান্ডে 3টা শাখা আছে, তো ইংল্যান্ডের মানে কেউ যদি 120 পাউন্ড দেয় তাহলে কিন্তু একটা ড্রাইভার কিন্তু আমরা তৈরি করতে পারি, লাইসেন্সও দিতে পারি। যে আমেরিকাতে আছে যে শাখাগুলো, ওখানেও প্রায় 3টা, ওইখানেও 3টা শাখা আছে। ওরা যদি $150 দেয়, $150 তো তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু $150 দিয়ে একটা ড্রাইভার হওয়া, একটা পরিবারকে রক্ষা করা, এইটা আমার মাথায় প্রথমে আসছিল। আমাকে যে মাঝে মধ্যে অনেকে ডাকে আর কি, রোটারি ক্লাব প্রায় আমাকে ডাকে, তারাও আমাদেরকে অনেক হেল্প করে। তো এই জিনিসটা আমার হঠাৎ করে আমি কেন এই ড্রাইভার বানানোর ইয়েটা আমি যখন সরকারকে বলছিলাম এবং বিভিন্ন জায়গায় বলছিলাম যে আপনারা ইনস্টিটিউশন করেন, কারণ ইনস্টিটিউশন না হলে পরে ড্রাইভারদের দক্ষতা বৃদ্ধি করা যাবে না। তারা গাড়ি চালানো শিখছে কিন্তু নিয়ম কানুন শিখছে না। তো কেউ যখন করছে না তখন আমার কাছে মনে হলো যে আমি অন্তত করে দেখাই। গভর্নমেন্টের তো অনেক টাকা আছে, তারা করছে না, কিন্তু আমার টাকা নেই, আমি করে দেখাই। তো তখন আমি এই প্রপোজাল যখন আমি দিলাম, তখন একটা কোম্পানি, এখানে টায়ার একটা কোম্পানি ছিল, তো তারা আসলো প্রথমে, তারা 8-9 মাস তারা এটাকে চালালো, তারপর আর চালাতে পারেনি, কারণ তাদের ব্যবসাটা সেরকম ভাবে চলেনি। তো আমি একটা জিনিস শুরু করলে পরে এটাকে আমি স্থগিত করি না সহজে। তো তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা দেখি, তো 8-9 মাসের মতো আবার আমাদের সংগঠনের টাকা দিয়ে চালালাম। পরবর্তী সময় ওয়ালটন থেকে যখন আমরা প্রপোজাল দিলাম তখন তারা এই প্রপোজালটা গ্রহণ করলো এবং কয়েক বছর তারাও চালালো। এখন কিন্তু আমরা আমাদের দিয়েই আবার চালাচ্ছি এবং আমাদের এই বাইরের থেকে যেটি বলি যে আপনারা স্পন্সর করে, তো তারপরে এখানে মানে যে ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে যে অনুষ্ঠানগুলো, আমরা বড় বড় অনুষ্ঠানগুলো করি, আমরা সুভিনিয়ার বের করি, সেখানে তাদের মানে স্পন্সর নেই, আমরা অ্যাড নেই, হ্যাঁ এইগুলো করে, রাইট। সো এটা খুব ক্লিয়ার করা হলো এবং অনেকের প্রশ্ন ছিল, সুতরাং খুব দারুণভাবে বললেন। এটা আমরা জানতাম, বাট এটা আপনাদের মাঝে একটা রেকর্ডেড হয়ে থাকলো। একটা ছোট্ট স্মৃতি নিয়ে আমরা আরেকটা ব্রেকে যাব। ড্রাইভারদের আসলে আপনি আরেক সুপারহিরো, সো আপনার সাথে একটা কোনো মধুর স্মৃতির কথা কি এই মুহূর্তে মনে পড়ছে কিনা? নতুন কাউকে আপনার সামনে হঠাৎ করে আপনাকে পেয়েছে, হয়তো কোনো অচেনা জায়গায়, কিন্তু আপনার কোনো কথা তার জীবনটা পাল্টে দিয়েছে, এরকম অনেক গল্প আছে জানি কাঞ্চন ভাই আপনার জীবনে, কিন্তু একটু আজকে শেয়ার করেন। যেমন চাকর ছবিটি আর কি, চাকর ছবিটি মানে করার পরে রিলিজ হওয়ার বেশ কয়েক বছর পর একটা চিঠি আসলো আমার কাছে, আচ্ছা, যেটি আমার খুব আমাকে আনন্দ দিয়েছে। কারণ হলো যে ছবি এরকমই হতে হবে, মানুষের জীবনকে বদলে দিতে হবে, মানুষ অনুপ্রাণিত হতে হবে। তো সে যেটি বলেছিল যে আপনার চাকর ছবিটা দেখার আগ পর্যন্ত আমার জীবনে হতাশা ছিল এবং ভাবতাম আমি বোধহয় কিছু করতে পারবো না, কিন্তু ওই গল্পের মধ্যে ছিল যে আপনি একজন চাকরের সন্তান, তো সেই চাকরের সন্তান এক সময় আপনি চেয়ারম্যান হন এবং আপনি যুবকদের নিয়ে মানে গ্রামকে আপনি পাল্টে দেন। তখন আমার কাছে মনে হলো যে আমিও পারবো এবং আজকে আমার জীবন পাল্টে গেছে।
এর জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন। তো ওর ধন্যবাদের চেয়েও সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে যে ওর যে জীবন পাল্টাতে পেরেছে একটা ছবির অভিনয়ের মাধ্যমে, এটা আমার কাছে বড় জিনিস। আর মুক্তিযুদ্ধের যে ছবিটি সিপাহী যেটি, এটি মানে যখনই টেলিভিশনে চলে তখনই আমি ফোন পাই এবং ছবিটি যখন দেখে কাঁদে, খুব প্রচন্ড কাঁদে। হ্যাঁ, অনেকে কাঁদে। কানের ভাই, আমরা একজন রিয়েল মোটিভেটরের সাথে আজকে কথা বলছি। ডিয়ার লিসেনার্স, চলছে রাত আড্ডা ব্রট ইউ বাই কমফি কমফোর্টার। আর জানাতে চাই সবাইকে, বিশ্বমানের বাহারি ডিজাইনের কমফি কমফোর্টার এই শীতে আপনাকে দিবে চরম উষ্ণতা, আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশ জুড়ে পাওয়া যাচ্ছে রিগেল এম্পেরিয়াম, বেস্ট বাই অথবা .com, স্বপ্ন দারাজ, ডেলি শপিং, আগ্রা সহ সকল রিটেল পয়েন্টে কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতায়। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি এবং ব্রেকের পরে কিছু প্রাসঙ্গিক আলাপ, বর্তমান রোড সেফটি সহ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো একটু আমরা জানবো এবং ব্যক্তিগত প্রসঙ্গে তো থাকবই। তা শুনছি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে। কাঞ্চন ভাই, ছোট ছোট করে, আমরা যেহেতু সময় কম, আপনাকে আরও একটা লাইভে অংশ নিতে হবে। রোড সেফটির অনেকগুলো টার্মস রয়েছে, আমাদের যেই স্বাভাবিক কৌতূহলগুলোর যে জায়গাগুলো, তরুণদের বিশেষ করে অনেকগুলো প্রশ্ন রয়েছে, যেমন সড়ক আন্দোলনের এইসব অনেক টার্মস আপনি কাজ করেছেন, পাশাপাশি যেগুলো আমরা বাইরের দেশে খুব স্পেশালি দেখতে পাই, যে রোডে লাইট ডিটেক্টর দিয়ে স্পিড লিমিট করা হয়, ওয়েটি কোনো পরিবহনের জায়গায় রোডের নিচে একটা সেন্সর বসানো থাকে। সো এসব আসলে একটা লং প্রসেস। এইগুলো মানে আপনার এই ধরনের কারিকুলামের ভেতরে এসব আলোচনা হয় কি না? মানে এগুলো আগে হয়নি, কিন্তু এইবারে প্রথম মানে আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছিল, যে কমিটির মাধ্যমে মানে সড়ক দুর্ঘটনা এবং শৃঙ্খলা ফিরানোর জন্য সুপারিশ করতে বলেছিল। তো সেই জায়গায় আমরা যে সুপারিশগুলো 111টা সুপারিশ যেটি এসেছে, সেখানে অনেক জিনিস এখানে আসছে। যেমন আমি বলি, আমরা সুপারিশমালার মধ্যে এখানে এনেছি যে আমাদের রাস্তায় যারা আইন শৃঙ্খলা মানে প্রতিষ্ঠা করেন, তাদের সম্পর্কে নানান রকমের নেগেটিভ মানে কথাবার্তা, তো সেইগুলো চিন্তা করে আমরা বলেছি যে সিসি ক্যামেরা ব্যবস্থা করার জন্য। তারপরে আমরা যেটি বলেছি যে আমাদের যে গাড়ির যে মানে নাম্বার প্লেট, সেখানে বিদেশে যেটি দেখা যায় যে রে দিলে পরে নাম্বার প্লেটটার মধ্যে রে দিলে কম্পিউটার মধ্যে সমস্ত কিছু চলে আসবে, তাকে খামাখা রাস্তায় দাঁড় করিয়ে রেখে হ্যারাসমেন্ট করার তো কোনো দরকার নেই। তো সময়ও নষ্ট হয়, কারণ মানুষের সময়ের এখন অনেক গুরুত্ব দেয়। তো এই সমস্ত জিনিসগুলো মানে ডিজিটাল বাংলাদেশ যেহেতু আমরা বলছি, সেই ডিজিটাল জিনিসটা সড়কের মধ্যে থাকতে হবে একদম। এই জিনিসগুলো আমাদের বলা হয়। আর ফাইনের ব্যাপারে যে ফেসবুকে তরুণরা যেসব আলোচনা করছে, সেগুলো আপনার চোখে পড়েছে, এগুলোর নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। এতটা মানে যেটা বলা হয়, আপনাকে অনেক গল্পে ফাটাকেষ্ট বলা হয়, সেটা একটা আলাদা একটা ইমেজ, সেটা আছে। কিছুদিন আগে ভাইরাল হয়েছে মাদ্রাজে একটা ছবিতে ঠিক ফাইনের এরকম একটা ক্লিপিংস আছে, সেই ক্লিপিংস অনুযায়ী আমাদের বাস্তবায়ন হলো। এসব বিষয়গুলো আগে তরুণরা যেটা প্রশ্ন করছে যে আমি তো রোডে আসলে গাড়িটা সেফটি রাখতে পারছি না, আমি আবার ড্রাইভিং লাইসেন্স অনেক দালালদের খপ্পরে পড়ে আমার নিতে হচ্ছে। সো এই যে এইগুলো সব ইয়ের মধ্যে ওই 111টা 11টার মধ্যে আমাদের কিন্তু সবকিছু নিয়ে আসা হয়েছে কিন্তু। যে এবং শুধু সেটা না, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার একটা মানে আমি বলবো সাহসিক একটা উদ্যোগ কিন্তু নিয়েছে। কিন্তু অলরেডি কিছু কিছু পুলিশের ইয়ের মধ্যে কিন্তু ওয়েব ক্যামেরা বসানো হয়ে গেছে। হ্যাঁ, বসানো হয়ে গেছে। তো এই যে একটা জিনিস যখন মানে এটা আমি প্রথম দেখেছিলাম, আমি নিউ ইয়র্কে ছিল, তখন তো ওই ক্যামেরা ছিল না, তখন তারা রেকর্ড ছিল, যে পুলিশের এখানে রেকর্ডার, এটা সব মানে যতক্ষণ ডিউটি করবে ততক্ষণ এটা অন রাখতে হবে, কারণ কি কথা কি মানে বলছে এটা যেন মানে কর্তৃপক্ষ যেন জানতে পারে। তখন আমি এখানে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা এখানে এটা করা উচিত। তো যাই হোক, সেই জিনিসটাই যে ক্যামেরার যে বিষয়টি দীর্ঘদিন ধরে অনেকেই বলছে, কিন্তু কেউ সাহস করতে পারছিল না। তো আমি পুলিশ কমিশনার সাহেবকে আসলে কিন্তু ধন্যবাদ দেব যে উনি সাহস করে এই কাজটি করতে যাচ্ছেন এবং অলরেডি মানে এটা কার্যক্রম মানে শুরু হয়েছে। তো সেই জায়গায় হ্যাঁ, আমাদের মানে জিনিসটা হলো যে আমরা কোনো জায়গায় কিন্তু আসলে মানে যেভাবে কাজ করা দরকার
মানে হোমওয়ার্ক করা এবং এক চিন্তা ভাবনা করে একটা ডায়াগ্রাম তৈরি করা, এই জিনিসগুলো আমাদের মধ্যে আসলে গড়ে ওঠে না সেইভাবে। কিন্তু কিছু কিছু যদিও প্রাইভেট সেক্টরগুলোতে হয়েছে, আর সরকারি জায়গাগুলোতে আসলে ওইভাবে কিন্তু জিনিসটা হয়নি। তো যার জন্যই আমাদের কিন্তু একটা জগা খিচুড়ি হয়ে যায়। তো আপনার আমাদের এই যে আইনটা, হ্যাঁ এই যে আইনের মধ্যে যেমন বলা আছে যে ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে, অথচ আমি ড্রাইভিং লাইসেন্সটাই সেইভাবে আমরা তৈরি করলাম না। আমাদের মানে এই যে মানে তদন্ত করতে হবে যদি দুর্ঘটনা ঘটে, কারণ এখানে এখন শুধু চালকের কথা বলা নয়, বলা আছে যে কি কারণে যে দোষী তার শাস্তি দিতে হবে, চালকের শাস্তির কথা কিন্তু না। যে কারণটার জন্য দুর্ঘটনা ঘটছে, যার কারণে ঘটেছে তাকে শাস্তি দিতে হবে। এখন এখানে আমি নিজেও অনেক সময় দেখেছি, পট করে একটা লোক দৌড় মারলো, যেটা প্রাইম মিনিস্টারও বলেছে, হাত দেখায় দিল হঠাৎ করে, গাড়ি থামিয়ে তারপরে সে পার হবে। তো এগুলো তো মানে ইয়ে না। তো এই সমস্ত ক্ষেত্রে তো চালককে তো মানে হ্যাঁ, তো এই জিনিসগুলো মানে আমাদের এটার কারণটা হলো যে আমরা যে পথচারীদের এর আগ পর্যন্ত কিন্তু পথচারী যাত্রীদের আইনের আওতায় ছিল না, যে যা খুশির মতোই চলছে। 48 বছর দেশ স্বাধীন হয়েছে, যে শিশুটি 48 বছর আগে জন্ম নিয়েছে তার বয়সে 48 বছর হয়ে গেছে, তাহলে বৃদ্ধর কাছাকাছি চলে গেছে, কিন্তু কিছুই শিখে নেই কিন্তু সড়ক কিভাবে ব্যবহার। তো যে কারণেই আমাদের কিছু একটা ধাক্কা তো লাগবে। আর পৃথিবীতে যখনই নতুন কিছু আসে, নতুন আইডিয়া আসে, তো এটা কিন্তু কিছু মানুষকে কিন্তু আসলে বিব্রতকর করে ফেলে, কারণ অভ্যস্ত না হওয়ার জন্য। তো এটা যখন অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু মানে এতটা আর খারাপ লাগবে না। কারণ আমি যেমন নিজেই দেখেছি আমার দেশে রিক্সা চলতো, সেখানে হঠাৎ করে একটা বাস যখন আসলো, ও এরকম একটা ছবি তো আমি অভিনয় করি। আমার ভাই আলমগীর ভাই, সে ঘোড়ার গাড়ি চালায়। তো আমি যেহেতু মডার্ন, আমি কি করেছি, একটা জিপ কিনে নিয়ে আসছি। এই তো আপনার গিয়ে শেষ পর্যন্ত মানে আন্দোলন শুরু হয়ে গেল। এমনকি আমার ভাই আমার মুখ দেখবে না আমি কেন জিপ কিনে নিয়ে আসলাম, কারণ তাদের রুজি রোজগার নাকি নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি দেশেও আমার এরকম হলো, দেশের বাড়িতে এরকম বাস যখন আসলো, বাস চলতে দেবে না, অথচ সেখানে কিন্তু এখন বাস চলছে, সিএনজি চলছে, অনেক কিছুই কিন্তু চলছে। কারো কিন্তু ভাত নষ্ট হয়নি। বাজারে খুব একটা গুঞ্জন রয়েছে এবং আলোচনা চলছে যে কাঞ্চন ভাই মন্ত্রী হতে চলেছেন। মন্ত্রিত্ব এই বিষয়ে আসলে আপনার স্পষ্ট একটা কথাবার্তা। এইটা আমার কাছে কোনো বিষয় না। মন্ত্রী হওয়ার জন্য আমার এই আন্দোলন করার দরকার ছিল না। আমি বেদের মেয়ে জ্যোৎস্নার হিরো, ঠিক না, যা এখনো পর্যন্ত মানে চলচ্চিত্রের সর্বাধিক রেকর্ড করা ছবির নাম। হ্যাঁ, ওইটা তখন আমার এই মোহ টানে না। না, আমার এই মোহ টানে না। আমার মোহ একটাই টানে, সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন, না চেষ্টা করবো তারে, কারণ হচ্ছে কি এর আগে অনেকেই অনেক কথা বলেছে, আমি শুধু একটা কথা বলেছি, আপনারা কি চান যে আমার এই আন্দোলনটি নষ্ট হয়ে যাক? হ্যাঁ, আমি কিন্তু এরশাদ সাহেবকে বলেছি, আমি কিন্তু আরো অন্যান্য পার্টির কথা আমি নাম বলতে এরশাদ সাহেব নাই বলে আমি বললাম আর কি। অনেকেই আমাকে বলেছে, আমি তাদেরকে একটাই জবাব দিয়েছি যে আপনারা কি চান যে আন্দোলনটি আমি করছি মানুষের জন্য সেটি নষ্ট হয়ে যাক, সেটা এক ঘরে হয়ে যাক। আমি যে দলে যাব সেটা তো এক ঘরে হয়ে গেল। আমি তো সার্বজনীন থাকতে চাই সকলের জন্য। এখানে মন্ত্রী, মিনিস্টার, গরিব, দুঃখী, হিন্দু, মুসলমান, কাউকে তো সড়ক দুর্ঘটনায় মানে রক্ষা নেই কার। তো কাজে আমি সবার জন্য থাকতে চাই, আমি চাই না যে কোনো দলের হয়ে থাকে। শেষ প্রশ্ন কাঞ্চন ভাই, আপনার শিল্পী সমাজ আপনার আজকে এসেছে, এটা আমার জন্য একটা বড় বিষয়। আমি যে মানে আমি আমার পরিবার, আমি যে পরিবারের সঙ্গে দীর্ঘ সময় আমি কাটিয়েছি, তো দীর্ঘ সময় তারা আন্দোলনের সঙ্গে আমার সঙ্গে ছিল, এখনো অনেকে আছেন বিচ্ছিন্নভাবে, সবাই হয়তো কাজের জন্য থাকতে পারেন নাই, কিন্তু আজকে যেটি করেছে আমাকে আবার মানে সাহস জুগিয়েছে। আমার মনে হয়েছে যে আমি পরিবার থেকে হারিয়ে যাইনি, আমার পরিবার আমাকে বুকে টেনে নিয়েছে। একদম থ্যাংক ইউ। আসলে বিদায় বলতে হচ্ছে এবং আপনার দর্শক এবং অগণিত মানুষ আজকে আসলে কান পেতে এবং চোখ রেখে জাগো এফএম বসে আছে।
তাদের উদ্দেশ্যে যদি একটু ছোট্ট গাইডলাইন হলেও যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, আমার গাইডলাইনের একটাই কথা বলতে চাই, সেটি হলো যে আইনটি কিন্তু সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আপনারা নিজেরাই জানেন কিন্তু যে আমাদের সড়কে আসলে আমরা আইন কিন্তু মানছি না। কিন্তু যারা মোটরসাইকেল চালাচ্ছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনারা কি করছেন, এবং যারা আপনারা পথ চলছেন আপনারা বলেন তো আপনারা কি সঠিক কাজটি করছেন। তা আমরা চাচ্ছি যে উন্নত দেশের মতো আমরা হতে, আমরা আমেরিকা ইউরোপের মতো হতে। তো সেই জায়গায় আমাদের আচরণগত, আমাদের নিয়ম মানার প্র্যাকটিস এটা তো আমাদের করতে হবে। আর মানে যখন এগুলো করতে হয় তখন কিছু অসুবিধা হবে, তো সেই অসুবিধার মাথায় রেখেই কিন্তু দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, নিজের জীবনকে ভালোবেসে আমাদের কিন্তু কিছু অসুবিধা আমাদের মেনে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। এবং এই মেনে নিয়ে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখবেন যে এটা আপনাকে অনেক আনন্দ দেবে, অনেক স্বস্তি দেবে। কিন্তু একদম থ্যাংক ইউ। কেমন লাগলো আড্ডা দিতে? আমার নাম তানভীর তারেক, জাগো এফএম, দিস ইজ অপূর্ব অল টিম। ছোট্ট করে জাগো এফএম। তুমিও তো আমার পরিবারের একজন, কারণ তুমি তো আমার চলচ্চিত্রের সাংবাদিক। আমি বললাম না যে আমার আন্দোলনটির সঙ্গে চলচ্চিত্র সাংবাদিকরা এত ওতপ্রোতভাবে জড়িত ছিল। আর তখন তো মানে চলচ্চিত্রের আলাদাই একটা মানে সাংবাদিক গোষ্ঠী আমি বলবো যে। এখন তো সব পত্রিকাতেই এখন চলচ্চিত্র সাংবাদিক আছে, কিন্তু আগে তো বিশেষ কিছু পত্রিকা ছিল, চিত্রালী, পূর্বাণী, সিনেমা এবং কিছু সাপ্তাহিক পত্রিকা ছিল, সেইগুলোতে হতো। তো সেই জায়গা থেকে মানে এখনো পর্যন্ত সাংবাদিকরা আমার সঙ্গে আছে। এবং আমার এই আন্দোলন আসলে কিন্তু সত্যি কথা বলতে যে এটি ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার যে সাহসিকতা আমার সাংবাদিকরা দেখিয়েছে, আমার প্রতি যে মানে অকৃত্রিম মানে সহযোগিতা তারা করেছে, এটা আমার মনে হয় না যে বাংলাদেশে আর কারো জন্য এই সাংবাদিকরা এরকম করেছে। আমার মনে হয় না আমার জন্য যা করে। কারণ কাঞ্জু ভাই আপনার নিয়তটা সৎ, আপনার চলার পথটা আসলে খুবই দৃঢ় এবং সততা নিয়ে। আপনার সুস্থ জীবনের দীর্ঘায়ু কামনাটা খুব জরুরি, আমাদের স্বার্থে জরুরি। এবং আজকে শোটা শেষ করছি না, আমরা আরও কিছুক্ষণ থাকবো। আমি অপূর্ব এবং কাঞ্জু ভাইকে বিদায় দিতে হচ্ছে খুব কষ্ট হলেও। কাঞ্জু ভাইয়ের প্রতি আমাদের সেই একই শুভকামনা। এবং কাঞ্জু ভাই চমৎকার একটা লাইন বলেছেন 2-3 বার, সেটি হচ্ছে আমার আশেপাশে যারা রয়েছেন, পাশে যারা রয়েছেন, তারা আমার চাইতেও বেশি ডেডিকেটেড, কারণ তাদের তো কেউ হারায়নি, কিন্তু তারা রয়েছেন সাথে। এটা আসলে আপনাদের সবাইকে ইঙ্গিত করেছেন। আমরাই আসলে কাঞ্জু ভাইয়ের পাশে থেকে সাহস জুগিয়ে এই যে আমরা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের এবং 90 দশকের চিত্রনায়ক এবং সুপারস্টার ইলিয়াস কাঞ্চন, তিনি ইতিমধ্যে তার খুব বাজে অবস্থা হয়েছে। তিনি খুবই অসুস্থ এবং বর্তমান চিকিৎসা অধীনে আছে হাসপাতালে। সবাই তার জন্য দোয়া করবেন। আর এই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আপনার কাছে কেমন লাগে এবং তাকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তিনি দীর্ঘদিন যাবৎ এফডিসির সাথে ছিলেন এবং তিনি এফডিসিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। এবং তার সর্বোচ্চ সুপারহিট ছবি আমরা সবাই জানি বেদের মেয়ে জ্যোৎস্না, এই সিনেমাটি সর্বোচ্চ লেভেলে হিট করেছিলেন, সেটা পুরো বিশ্ব রেকর্ড করেছেন। যাই হোক, এই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।